Hello, this is Marilyn Ahmed and CEO Shono. আমরা আজকে এখানে এসেছি in collaboration with Daily Star and Lifestyle. Shono is a mental health care line এবং হচ্ছে Daily Star এবং Lifestyle-এর সাথে আমরা যে কোলাবোরেশনটাতে এখানে বসেছি এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এখানে একটা সেফ প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি এবং আমাদের এই কথা বলার প্ল্যাটফর্মটার নাম আমরা দিয়েছি কথা কও। আমাদের সাথে আমাদের যে চারজন অতিথি আছেন একটু পরে তাদের সাথে আমরা পরিচিত হব। এই চারজন অতিথির যে জীবনের যে জার্নিটা, এই জার্নিটার সাথে এদের প্রত্যেকেরই হচ্ছে কিছু মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রবলেমে তাদেরকে পড়তে হয়েছিল। বিকজ আমরা জানি যে হচ্ছে যে আমাদের জীবন চলার পথে আমাদের নানা ধরনের স্ট্রাগলস থাকে, নানা ধরনের উত্থান পতনের গল্প থাকে এবং সেই গল্পগুলোর সাথে আমাদের কিন্তু মানসিক যাতনারও হচ্ছে কিছু গল্প থাকে। এই কথা কো প্ল্যাটফর্মে আমাদের সাথে আজকে আছেন চারজন অতিথি। মূলত আমরা আজকে কথা বলবো হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে এবং হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়টাতে হচ্ছে আমাদের কেন আসলে যত্নবান হওয়া উচিত এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত এখানে কথা বলবো। তাহলে চলুন আমরা একটু পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। আমার সাথে আছেন হচ্ছেন কাজী মুস্তাফা মাইনুল হাসান। আমি একজন এইচআর প্রফেশনাল ছিলাম, বর্তমানে আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন কাজ করছি। তার সাথে সাথে আমি এর আগে রেস্টুরেন্ট বিজনেস করেছিলাম। আমি একজন ট্রেন শেফ। ডক্টর কাজী তাসনুভা তারান্নুম, ডিরেক্টর অফ ক্যাথওয়েল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, Chief Operating Officer of Al Islam Educational and Training Institute, and official health consultant of Prime9 Hospital, Bangkok. থ্যাংক ইউ। ফাল্গুনি একটু যদি নিজের পরিচয়টা দেন। শাকিলা ইয়াসমিন ফাল্গুনি। আমি একজন মার্কেটিং প্রফেশনাল। লাস্ট 10 ইয়ার্স ধরে আমি কাজ করছি মার্কেটিংয়ের। আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়েছি। অলসো আই এম দ্য ভাইস প্রেসিডেন্ট অফ জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট। আজকে আমি ডেইলি স্টারের কথা করে এসেছি ওয়াকিং উইদাউট স্টিক আমার গল্পটি বলার জন্য। সিয়াম মেহরাফ, রিসেন্টলি ইংলিশ লিটারেচার থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আই এম অ্যান অথর অ্যান্ড এ কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড আমি আমার বাবা এবং সেখান থেকে আমি কীভাবে নিজের লাইফে ব্যাক করলাম সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো আজকে এখানে এসেছি যে আমাদের নিজেদের স্টোরিগুলো হচ্ছে আপনারা হচ্ছে শোনাবেন। তো মাইনুল, আমি প্রথমে আপনার কাছে চলে আসছি যে আপনার যে স্টোরিটা, আমাদের দেশে যেটা হয় একজন পুরুষের হচ্ছে সমাজে কিছু ডিস্ট্রিবিউটেড কিছু কাজ থাকে যে আমরা ধরেই নিই যে হচ্ছে একজন পুরুষের আসলে এই কাজগুলোই হচ্ছে করতে হবে। আমাদের বাংলাদেশে কিন্তু ইটস এ স্টিগমা, এটা নিয়ে হচ্ছে কেউই কিন্তু আসলে কথা বলি না এবং আমরা যখন ছেলে বাচ্চাদের বড় করি তাদেরকে কিন্তু আমরা এটা শিখাইও না যে হচ্ছে যে কতখানি চাপ কিন্তু আসলে একজন পুরুষ নিতে পারে। তো পুরুষ হিসাবে মাইনুল, আপনার স্টোরিটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। আমি শুরু থেকে আমার গ্র্যাজুয়েশনের পরের থেকে আমি জব শুরু করি। আমি অ্যাডমিন অফিসার হিসেবে একটা প্রাইভেট কোম্পানিতে জব শুরু করি। তো এভাবে জব করছি, কয়েকটা জায়গায় আস্তে আস্তে চেঞ্জ করেছি জব, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করেছি, এক্সপিরিয়েন্স নিয়েছি। যেটা ফেস করেছি যে একটা সময়ের পরে যারা বয়স হয়ে যায় তারা অনেক ফ্রাস্ট্রেশনে ভোগে। চাকরি শেষ হয়ে যাবে, এরপরে কি করবে? তো দেখা যায় কি আমাদের সমাজে যাদের নিজস্ব প্রপার্টি নাই, মনে করেন ঢাকা শহরে যারা নিজেরা ভাড়া বাসায় থাকে, সংসার চালায়, অন্য কোনো ইনকাম সোর্স নাই, এই মানুষগুলোর উপর না সবসময় একটা মেন্টাল প্রেশার থাকে। তাদের বাংলাদেশের প্রাইভেট জবের কিন্তু সিকিউরড না। তো সবসময় একটা মানুষ একটা মানসিক টেনশনে থাকে, ফ্যামিলি থাকে, ছেলে মেয়ে থাকে। বাড়িতে যাওয়ার পরে কিন্তু অনেকের অনেক সমস্যা থাকে, এটা আছে, এটা নাই, এটা লাগবে, ওটা লাগবে। একটা পুরুষ মানুষ আবার সকালে উঠে সে কাজে যাচ্ছে, কাজে একটা প্রেশার, মাথায় বাসার প্রেশার, চিন্তা, এটা কিন্তু খুব এফেক্ট করে। এভাবে বছরের পর বছর, বছরের পর বছর যেতে যেতে একটা মানুষের কাজের মোটিভেশন অনেক সময় হারিয়ে যায়। 2019-এর পরে 19-এ আমি চিন্তা করলাম যে আমার কিছু করা উচিত। তো আমি এই ধরনের সিচুয়েশনে গেলে আমি কি করব? 60-র পরে আমার যদি জব না থাকে আমি কি করব? আমার ফ্যামিলি তখন কি হবে? সেটা চিন্তা করে আমি একটু চিন্তা করলাম যে আমার ইন্টারেস্ট কিসে। তো আমার ইন্টারেস্ট ছিল রান্নায়। তারপর আমি রান্না ট্রেনিং নিলাম ধানমন্ডিতে একটা ইনস্টিটিউট থেকে। যেখান থেকে ট্রেনিং নিয়েছি ওনাদের কিছু অ্যাডভাইস ছিল, একজন শেফ ট্রেনার ছিলেন, উনি কিছু আইডিয়া দিলেন। এভাবে আইডিয়া গ্যাদার করতে করতে পরবর্তীতে আমার পরিচিত একজন উনি ফিনান্স করলেন, আমার কিছু ফিনান্স ইনভেস্ট করে একটা রেস্টুরেন্ট শুরু করলাম। ব্যবসা যখন শুরু করলাম সব গুছিয়ে নিয়েছি, আমরা রেস্টুরেন্ট ওপেন করব, সেই সময় কোভিডের ফার্স্ট লকডাউন শুরু হলো। ওখানে আমরা
কর্মচারীর বেতন দিয়েছি, বাসা ভাড়া দিয়েছি, স্টোর ভাড়া দিয়েছি, বিল দিয়েছি, হ্যাঁ, এমনকি ময়লা যে নেয় সেটার বিলও দিতে হচ্ছে আমাদের। কোনো মাফ নেই, কোনো কিছু থেকে কোনো মাফ নেই। যখন লকডাউন শেষ হলো, আমি যেই টার্গেট কাস্টমারকে নিয়ে আমি রেস্টুরেন্ট ওপেন করেছি, সেই টার্গেট কাস্টমারই নাই। আমি রেস্টুরেন্ট খোলা, আমার খাবার প্রস্তুত হচ্ছে, কাস্টমার নাই। এইভাবে যেতে 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 1 বছর রান করার পর আমরা বন্ধ করে দিলাম। আমার রেস্টুরেন্টে আমি অনলাইন ক্যাটারিংয়ে চলে গেলাম। তখন আমার কোনো কর্মচারী নাই। তো আমি অনলাইনে অ্যাড দিলাম ফেসবুক পেজে অ্যাড দিচ্ছি, বাজার করছি, আমি রান্না করছি, কখনো কখনো আমি ডেলিভারি করছি। আপনি একাই করছেন? আমি একাই, সবকিছু একাই। বাসা থেকে কোনো ধরনের বাসা থেকে আমার ওয়াইফ কিছু সাপোর্ট দিত, আমি রান্না করে দিলাম, ও প্যাকিংটা করে দিল, আবার যে ডেলিভারি দিয়ে দিনে অ্যারাউন্ড কত জনের খাবার আপনি একা হাতে এরকম তৈরি করেন? বাসায় হাইয়েস্ট 50 জনের করেছি, 50 জন। একটা কর্পোরেট ইয়েতে দিয়েছি। তাছাড়া সপ্তাহে 3-4 দিন করে অর্ডার থাকতোই। হ্যাঁ, বাসায় ছিল তখন তোমার রেস্টুরেন্টে যায় না, জি জি, ওই টাইমটা রেস্টুরেন্টে বন্ধ, সবাই বাসায় খাবার নিচ্ছে। এভাবে চলেছি 2021-এর মার্চ পর্যন্ত। ওকে। মার্চের 1 তারিখে আমি এক জায়গায় খাবার ডেলিভারি দিই। খাবার ডেলিভারি দিয়ে বাসায় এসে আমি খাবারের কোনো ঘ্রাণ পাচ্ছি না। আচ্ছা। তখন বুঝতে পারলাম আমি কোভিড ইনফেক্টেড। আর মাইনুল, এই সময় তো হচ্ছে যে আপনি তো আসলে ব্যবসাটা শুরু করার মোমেন্টে মনে হয় আপনি আপনার চাকরিটাও ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আমি চাকরি ছেড়ে দিয়েছি। তো সম্পূর্ণ রকম ভাবে তখন আপনি আসলে ব্যবসার উপরে নির্ভরশীল, কিন্তু আপনার ব্যবসায় হচ্ছে আপনি কোনো প্রফিট দেখতে পাচ্ছেন না। কোনো ব্যবসায় প্রফিট নাই ওই সময়। যেটা সেল করতাম সেটা দিয়ে বাজার খরচটা উঠে আসতো। করোনার সময় যত না আমার ব্যবসা নিয়ে চিন্তা, তার চেয়ে বেশি ভয় কাজ করেছে। মানে আমি এত বেশি ভয় পেয়ে গেছি কি হবে। আর আপনার ফ্যামিলিতে তো হচ্ছে আপনার ওয়াইফ আছে, আমার ওয়াইফ আছে, ছোট একটা মেয়ে, সন্তান তখন ছোট। হ্যাঁ, তো সবসময় তখন চিন্তা হচ্ছে যে আমার কিছু হলে আমার মেয়েটার কি হবে। এভাবে চলতে চলতে মার্চ মাসে আমার শাশুড়ি মারা গেলেন, আমার ওয়াইফ চলে গেলেন বাবার বাড়িতে, আমি কয়েক মাস একা। তো আমি ভেরি লাকি যে আমার কিছু ফ্রেন্ডস আছে। এই ফ্রেন্ডসরা মনে হয় আমাকে মেন্টালি বাঁচিয়ে রেখেছে। মনে করেন আপনি পড়ে যাচ্ছেন, টেনে তোলার মতো মানুষ কিন্তু খুব কম। আমার এই ফ্রেন্ডগুলো, আমার ফ্রেন্ড অ্যান্ড আমার বোন। মেয়েরা না কাঁদতে পারে, কিন্তু পুরুষরা না সবার সামনে কাঁদতে পারে না। এই কষ্টটা ভিতরে ভিতরে খুব কাজ করে, হেল্পলেস, নেগেটিভটা ঢুকে গেছিল নিজের ভিতরে, কিছু হবে না, আর সম্ভব না, আর পারবো না, পড়ে গেছি। আপনি তো এখনো তো মনে হয় জবে ফিরতে পারেন না? আমি এখনো জবে ফিরতে পারিনি। তো আমি মোহাম্মদপুরে ছিলাম, পরে আমি 2 বছর আগে আবার নয়াপল্টনে ব্যাক করেছি, যেখানে আমার জন্ম, বড় হওয়া সবই নয়াপল্টন। এখানে আসার 2023 থেকে আমি চিন্তা করলাম যে আসলে জবে তো চেষ্টা করছি, বাট মাথার মধ্যে একটা হচ্ছে যে আমি যে এলাকাটায় থাকি এই এলাকায় কি ব্যবসা আছে। তো আমার এলাকায় ব্যবসা হচ্ছে প্রিন্টিং, ম্যান পাওয়ার, আর হচ্ছে কার। প্রিন্টিংয়ের কাজ আছে, যেটা আমি চেষ্টা করলে কিছু করতে পারি। তো 2-1টা জায়গা থেকে কিছু কাজ নিয়ে এসে প্রিন্ট করিয়ে দিয়েছি অ্যাজ এ ফ্রিল্যান্সার। তারপরে আমার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এক্ষেত্রে আমার ছোটোবেলার ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড, আমার রিলেটিভ, ও আমার পাশে আছে। ওর গাড়ি ব্যবসা আছে, সরবরাহকারী হিসেবে সে কাজ করে, বিভিন্ন আইটেম সরবরাহ করে। ম্যান পাওয়ারে কিছু কাজ সে করছে, প্রসেসিংয়ের, ভিসা প্রসেসিংয়ের কাজ করছে। ও আমাকে আইডিয়া দিল যে লার্ন টিকেটিং। টিকেটিংটা যদি শিখো তাহলে তুমি নিজে নিজে কাজ করতে পারবা। ও আমাকে আইডিয়া দিল সি হাউ আই ডু দ্য কার বিজনেস। পল্টন এলাকায় অসংখ্য গাড়ির শোরুম আছে, এক হচ্ছে রিকন্ডিশন কার বিক্রি হয়, আর একটা হচ্ছে ইউজ কার বিক্রি হয়। তো আমাকে ফার্স্ট বলো রিকন্ডিশন কার ইম্পোর্ট করে বিক্রি করা তোমার পক্ষে টাফ, সো লার্ন হাউ উই সেল ইউজড কার, হাউ উই সেল ইউজড বাইক। প্লাস দেখা গেছে রাতের বেলা কম্পিউটারে বসে একটু আউটসোর্সিংয়ে কাজ করা চেষ্টা করছি, যেটা আমি পারি। কন্টেন্ট রাইটিংটা দেখছি, মানে কোথাও ট্রেনিং নিতে গেলে একটা জায়গায় ট্রেনিং নেওয়ার জন্য টাকা দিয়েছি, ধরা খেয়েছি। তার মানে বিষয়টা হচ্ছে মাইনুল, আপনি কাজ করছেন কিন্তু আসলে হচ্ছে ওই যেই স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা আপনি জীবনে খুঁজেছিলেন ওই জায়গাটাতে আপনি এখনো পৌঁছাতে পারেন নাই। ইউ আর স্টিল স্ট্রাগলিং। ডক্টর কাজী তাসোভা, আপনার কাছে চলে আসছি। সো আপনি তো একজন ডক্টর, হ্যাঁ, কিন্তু যখন হচ্ছে আপনি আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন, তো সেখানে হচ্ছে ইউ আর অলরেডি কানেক্টেড উইথ ফিউ অর্গানাইজেশনস, ঠিক আছে? কিভাবে কানেক্টেড? ছোটবেলা থেকেই শখ যে আমি ডাক্তার হব।
তো ছোট বাচ্চারা হাঁড়ি পাতিল নিয়ে পুতুল নিয়ে খেলে, আমি স্টেথোস্কোপ নিয়ে খেলতাম। প্লাস্টিকের যে বাচ্চাদের ছোট স্টেথোস্কোপ পাওয়া যায় সেটা নিয়ে পুতুলের বাবা মার সবার গায়ে ধরে ধরে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে আমি ঘুরে বেড়াতাম। দ্যাট ওয়াজ মাই প্যাশন ছোটবেলা থেকেই। এবং আলহামদুলিল্লাহ আমি বড় হয়ে যখন ডাক্তারি পড়তে চেয়েছি, চান্স পেয়েছি, ডাক্তারি পড়েছি, ডাক্তার হয়েছি এবং মেডিকেল প্রফেশনে কাজ করতে শুরু করে দিয়েছি। আমার রোড ম্যাপ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিলো, আমি এরপরে কি হতে চাই, কোথায় যেতে চাই, ফার্দার হায়ার স্টাডিজের জন্য বাইরে অ্যাপ্লাই করে সব কিছু যখন রেডি, তখন 2015-তে আমার লাইফে একটা হিউজ ইনসিডেন্ট হয়, চেঞ্জেস আসে। সেই ইনসিডেন্টটা হচ্ছে আমার বাবা ঢাকা আরিচা হাইওয়েতে রোড অ্যাক্সিডেন্ট করে এবং খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো তাকে আরিচা ওখান থেকে নিয়ে আসতে একটা বেশ বড় সময় লেগে যায়, যেহেতু ওখান থেকে নিয়ে আসা হয়, ওখানকার লোকাল হসপিটালে নেওয়া হয়। যেখানে নিয়ে আসে ওই হসপিটালে আমারই প্রফেসর যিনি উনিই ছিলেন, তো উনি বললেন উই হ্যাভ টু ওয়েট, কারণ আসলে এত সময় কালক্ষেপণ হয়ে গেছে, পায়ে রক্ত জমে একটা আলাদা কম্পার্টমেন্ট হয়ে গেছে, এখন এখানে অপারেশন করা পসিবল না, আমরা 1-2 দিন অপেক্ষা করব এবং তাকে ফিজিক্যালি এবং মেন্টালি স্টেবল হতে হবে, একটা তো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যখন অপেক্ষা করছি 2 দিন যাওয়ার পরে আমাকে আমাদের প্রফেসর ডেকে নিয়ে এসে বলেন যে তাসনুভা, তোমার বাবা তো ফিজিক্যালি ফিট হতে পারছে না, কারণ উনি খুব ডিস্ট্রাক্টেড অবস্থায় আছেন, উনি রাতে ঘুমাচ্ছেন না এবং কোনো মেডিসিন কাজ করছে না, কারণ উনি অনেক মানে মেন্টালি উনি অনেক একটা অন্য জায়গায় আছে, অ্যান্ড হি ইজ 70 দ্যাট টাইম। সো ওনার বয়সটাও একটা অনেক বড় ফ্যাক্টর, হার্টে এফেক্ট করবে, আমরা আর ওয়েট করতে পারবো না, তুমি একটু কথা বলো, ওনাকে মেন্টালি কাম করার চেষ্টা করো। তো আমার বাবা পুরো মুহূর্তে অ্যাক্সিডেন্টের পরের থেকে যখন সে একটু সেন্স এসছে তখন থেকেই সে চিন্তাটা করছে যে আমার ব্যবসাটা বসে যাবে, আমি অনেক কষ্ট করে এই জায়গাটাতে এসেছিলাম, কিন্তু দেয়ার ইজ নো ওয়ান টু হ্যান্ডেল দিস, এবং আমার ব্যবসাটা বসে যাবে। এবং এই চিন্তাতে সে মেন্টালি স্টেবল হতে পারছে না, রাতে ঘুমাতে পারছে না এবং মেডিসিন কাজ করছে না তার উপরে। ঠিক ওই মুহূর্তেই কয়েক সেকেন্ডের ডিসিশনে আমি চিন্তা করলাম যে না, আমি দেশে থাকবো, আমি আমার বাবার ব্যবসা ধরবো। তো আমি আমার বাবার বিছানার কাছে গিয়ে বললাম যে তুমি এত টেনশন কেন করছো, আমি আছি না, আমি ব্যবসাটা ধরবো। তো আমার বাবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, একটা ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে আছে। তখন আমি তাকে বললাম, আরে মানুষ তো পারে একসাথে 2টা জিনিস হ্যান্ডেল করতে পারে, আমি ডাক্তারিও করবো, আমি ব্যবসাও করব। তার ওটি হলো এবং আমার বাবার ওটি হওয়ার পরের দিন থেকেই আমি যেটা করলাম, আমি আমাদের অফিস জয়েন করলাম, যেটা আমাদের অফিস হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফার্ম। তো আমরা হেভি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করি, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড এবং আই ওয়াজন্ট অ্যাকসেপ্টেড, আমাকে কেউ অ্যাকসেপ্ট করছিল না। যে সবারই ধারণা ছিল যে একটা ডাক্তার, একটা মেয়ে, হেভি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আমাদেরকে সাইটে সাইটে কাটাতে হয়, ওপেন ফিল্ডে কাটাতে হয়, তো এই মেয়ে তো কখনো এখানে থাকবে না, আর সে ডাক্তার, সে এর সাথে কিছুদিন ঘুরে টুরে চলে যাবে। সো কেউ আমাকে অ্যাকচুয়ালি গো থ্রু করতে দিচ্ছিল না, ডিপে ঢুকতে দিচ্ছিল না। এবং আমারও যেটা ধারণা ছিল আশেপাশে যারা আছেন তারা তো নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, বা তারা যা বলবেন দ্যাট উড বি দ্য রাইট পাথ ফর মি। তো তারা আমাকে বলছিল ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, আমরা করে দিচ্ছি। কেউ কিছু কাজ করতে দিচ্ছিল না। এবং আমি যেটা বললাম যে আমি তাদেরকে ভাবতাম যে তারা আঙ্কেলের মতন, নিজেদের অফিসের লোক, তাদের উপর আমি রিলাই করতে পারি, বাট আসলে ব্যাপারটা তা না। যে যার যার আমাদের অফিসের সবারই কম বেশি ধারণা হয়ে গেছিল আমার বাবা আর ব্যাক করবে না কখনো, হয়তো বাঁচবেই নাই, অ্যাক্সিডেন্ট এত সিভিয়ার ছিল। সো আলটিমেটলি যে যার যার আখেরি গুছানো টাইপের একটা ব্যাপার হয়ে যাচ্ছিল। এবং আমাকে এনে কাগজ দিয়ে বলতে এইখানে এইভাবে সাইন করে দাও। আমার তো আসলে কোনো আইডিয়াও নাই, আমি কিছু বুঝিও না মেডিকেল টার্ম, মানে ইঞ্জিনিয়ারিং টার্ম। সো আমি জাস্ট সাইন করে দিতাম। এবং এইটা করতে গিয়ে কিন্তু আমি বড় বড় কিছু ব্লান্ডার করেছি, যেটা আমাদের এখন যখন এতগুলো বছর পর, আমি এটা বলছি 2015 সালের কথা, এখন 2024, এখনও যখন আমাদের এজিএমগুলো হয়, যখন ফিনান্সিয়াল ফিগারগুলো আসে, আমি কিন্তু ওই সময়কার ওই আমার যেই ব্লান্ডার করার যেই বড় বড় মিস্টেকস হয়েছে সেগুলো কিন্তু এখনও দেখতে পাই। আমি বুঝি ভুলটা আমার, যে আমি কিছু কিছু পার্টিকুলার মানুষের উপরে রিলাই করে অথবা অন্ধভাবে বিশ্বাস করে যে সিগনেচার করে দিয়েছি, তারপরে যে ক্ষতিগুলো হয়ে গেছে। কিন্তু আমি এটাও বলবো না যে ক্ষতি হয়েছে, কারণ দ্যাট ইনসিডেন্টস, দোজ মিস্টেকস মেড মি টুডে। ওই কঠিন সময়টা পার করাটা সহজ ছিল আমি বলবো, বা আই ওয়াজ লিভিং অ্যাকচুয়ালি ইচ ডে অ্যাট আ টাইম বিকজ অফ মাই মাদার, আমার মা, যে আমাকে কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে গেছে এবং তার কাছে আমি সব বলতে পারতাম এবং সে এসে বলতো যে হ্যাঁ তুমি জাস্ট থাকো। ইটস রিয়েলি অসাম যে হচ্ছে যে হাউ ইউর মাদার হ্যাভ সাপোর্টেড ইউ, ঠিক আছে। ওই সময়টাতে সাধারণত হচ্ছে সাপোর্টগুলো আমরা আসলে ফ্যামিলি থেকে সবার আগে সাধারণত হচ্ছে পেয়ে থাকি। আমার মা 9 মাস হয়েছে মারা গেছে। 9 মাস হয়েছে মারা গেছে। উনি যখন চলে গেলেন, দ্যাট লস, মানে এইটা হচ্ছে মানে হাউ দিস হ্যাজ ইম্প্যাক্টেড ইউ। আমি মেন্টালি পুরোপুরি শ্যাটার্ড হয়ে গেলাম, কারণ অ্যাকচুয়ালি শি ওয়াজ দ্য অনলি পার্সন ফর মি। তো ওই সময়টা খুব ভয়ঙ্কর ছিল। এবং এই পুরো সময়টাতে লাস্ট যে জার্নিটার কথা আমি বলছিলাম, আই ডিড 30+ কোর্সেস আমার বিজনেসটা বোঝার জন্য।
বাট মা মারা যাওয়ার পরে আসলে দেয়ার ইজ নো কোর্স এখানে কিভাবে গ্রিফ হ্যান্ডেল করব, কিভাবে নিজেকে ধারণ করব। দেন আই সিক হেল্প, আমি থেরাপিস্টের কাছে যাই। এটা এত পজিটিভলি আমার ভিতরে চেঞ্জেস এসছে, আমি এভাবে বলতে পারবো যে আমার মা মারা যাওয়ার পর 1 মাস পর্যন্ত আই শাট মাই সেলফ ডাউন। আমি কারোর সাথে কথা বলতাম না, অন্ধকার একটা ঘরে থাকতাম, সারাদিন কান্নাকাটি করতাম। আমার মনে হতো আসলে আমার বেঁচে থাকার কোনো রিজন আর বাকি নাই। কিন্তু আমি যখন ওনার সাথে থেরাপিস্টের সাথে কথা বলি, প্রথম 2টা সেশন আমি শুধু কান্না করেছি। 3rd সেশনে ওনার কোনো একটা জোকে উই লাভ টুগেদার, প্রথমবারের মতন আমি হাসলাম। ওনার কারণেই কিন্তু আমি বলবো আজকে আমি আবার যে কাজে আসতে পেরেছি, সবকিছু করতে পারছি অ্যান্ড অল, দাঁড়াতে পারছি স্ট্রংলি, এটা ওনার জন্য। তো আসলে আমার কাছে মনে হয় আমার এই 2টা বড় বড় ধাক্কায় যে আপনি আপনার কাছের বন্ধুদের বা কাছের মানুষদের কাছে হেল্প সিক করেন, ইউ নিড টু ডু দ্যাট। হ্যাঁ, মানুষকে বলা দরকার যে আমি বিপদে আছি, আমাকে হেল্প করো। সবাইকে না, অবশ্যই টু ফাইন্ড আউট দ্যাট সেফ জোন। অ্যান্ড যদি সেটাতেও না হয় তাহলে প্লিজ গো টু থেরাপিস্ট, গো টু দ্য প্রফেশনালস, দে উইল হেল্প ইউ আউট লাইক এনিথিং। এটা আমরা আসলে যখন না নেই বা আমাদের কিছু ইগো কাজ করে, আমি নিজে অ্যাজ আ ডক্টর আমি বলতে পারবো আমার কাছে মনে হচ্ছে আমি তো ডাক্তার, আমার কেন আরেকটা ডাক্তারের কাছে যাওয়া লাগবে। কিন্তু ওই যে বললাম বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ আছে, সেমভাবে আপনার মনের রোগেরও ওষুধটা ডিফারেন্ট হয়। সো আপনি যদি তার কাছে যান, সে আপনাকে এমনভাবে হেল্প করবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনাকে ওই অন্ধ কুঠুরি থেকে সে কিভাবে বের করে নিয়ে আসবে হাত ধরে। তো হোয়াট আর দ্য মেথডস দ্যাট ইউ হ্যাভ লার্নড, যেটা কিনা হচ্ছে আপনাকে ওভারকাম করেছে, যেটা আপনার থেরাপিস্ট আপনাকে যেটা বলেছে যে হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন টু ওয়ার্ক অন ইউর ওন। আমার যেটা হয়েছিল আসলে সত্যি কথা, আমার মা মারা যাওয়ার পরে আই ওয়াজ মিসিং টকিং উইথ হার। সো আমি কথা বলতাম তার সাথে সারাদিন। সো আমার থেরাপিস্ট আমাকে বলেছিল না কথা বলবেন না, লিখবেন, লিখলে ডাবল কাজ হয়। আপনি যখন লিখতে থাকেন তখন একটা তো লিখছেন, আর নাম্বার 2 আপনি লেখার পর আমরা সবাই পড়ি, সো ডাবল টাইম আমার ব্রেইন ওই জিনিসটাকে দেখছে। সো ইটস লাইক আ কনভারসেশন। চিঠি লিখছি, বলছে আপনার মাকে চিঠি লেখেন, লিখে ওই জিনিসটা একবার পড়েন। এবং আমাকে আমার থেরাপিস্টও বলছিল, আমি যখন প্রথম দিকে ডায়েরিটা লিখতাম, একটা ডায়েরি মেনটেন করা, 8-10 পাতা লিখতাম। এবং এখন যেমন আমি গত 3 মাস ধরে আমি ডায়েরি লিখি না, আমার দরকারই পড়ে না। আই ক্যান কোপ আপ উইথ অল অফ দিস। তৃতীয় কথা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে, নিজের যেহেতু সেলফ কনফিডেন্সটা কমে যায়, ঘুম থেকে উঠে আয়নার সামনে চলে যাওয়া অ্যান্ড বলা যে ইউ আর ওয়ার্থি। আমাকে যেমন বলা যে তোমার মা তো তোমার সাথে আছে, তুমি তোমার মায়ের একটা অংশ, তোমার চুল তোমার মায়ের মতো, তুমি শাড়ি পরো তোমার মায়ের মতো করে। সো ইউর মাদার ইজ দেয়ার উইথ ইউ। সো লাইক ইউ নো uplifting yourself, uplifting yourself as her reflection. এক্স্যাক্টলি। এবং আপনি যখন চিন্তা করবেন যে আমাকে যেমন বলেছে, আমি যেহেতু ট্র্যাকার, মাউন্টেন ট্র্যাকও করি, আমি ম্যারাথন রানারও। সো আমি যখন মাউন্টেনের উপরে উঠি, ওখানে তো নেটওয়ার্ক থাকে না। সো আমি যতবার মাউন্টেন ট্র্যাক করেছি, আমি কিন্তু উপরে উঠে আমার মনে হয়েছে যে কি সুন্দর জায়গায় এসে নেমে এসে যেখানে ইন্টারনেট পেয়েছি আমার ফোন দিয়ে বলেছি। আমার থেরাপিস্ট আমাকে বলেছে আপনি মনে করবেন আপনি মাউন্টেনের উপরে আছেন, যখন প্রচন্ড মিস করবেন ওই মানুষটাকে, তখন তো মাকে ফোন দিতে পারছে না, কিন্তু মা তো আপনার সাথে আছে, আপনি জানেন। এখন যখন এরকম কোথাও যাবেন এবং ফিল করবেন, মনে করবেন আপনি মাউন্টেনের উপরে আছেন। So Dr. Tasnova, as you were saying, I mean how you have healed yourself, হ্যাঁ, তো এখানে হচ্ছে 2টা বিষয় চলে আসে, যেমন you were talking about mountain trekking, হ্যাঁ। সো ট্রেকিং এর ব্যাপারে হচ্ছে থেরাপিস্ট আপনাকে যা বলেছে সেটা তো আপনি বললেনই, বাট অ্যাসাইড ফ্রম দ্যাট অ্যাজ আ ট্রেকার, ওই এক্সপিরিয়েন্স থেকে কি কোনো কিছু কি আপনাকে এই হিলিং প্রসেসে সাহায্য করেছে, অথবা লাইক ইউ নো প্রবাবলি গিভ ইউ আ স্ট্রেংথ টু গেইন ব্যাক ইউর কনফিডেন্স? 5 বছর ধরে ম্যারাথন রানার, বিভিন্ন ধরনের ম্যারাথনে পার্টিসিপেট করি এবং একদমই অ্যাকচুয়াল অ্যাথলেট হিসেবে লাইফ লিড করছি। এইটা কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছে টু কোপ আপ উইথ মাই স্ট্রেসেস অফ মাই লাইফ। এখন আমি ট্রেকিংও করি, আমি দৌড়াইও, মানে ম্যারাথনও রানার। এটা ভীষণভাবে আমাকে হেল্প করেছে। অলসো আই ডু মেডিটেশন। আমার গত 2019 থেকে শুরু করে আমি মেডিটেশন করা শুরু করেছি। অল থ্যাঙ্কস গোজ টু মাই থেরাপিস্ট। সে আমাকে অনেক পুশ করে, আজকে করেছেন, কালকে করেছেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন, তার সঙ্গে মেডিটেশন করেছেন, 2 মিনিট করেন, আমার সাথে করেন। এইভাবে করে করে কিন্তু আমি লাস্ট 2 দিন করতে পেরেছি। বিকজ ইউ আর লাইক ইউ নো লিডিং আ ভেরি বিজি লাইফ, তাই না? ইউ আর ম্যানেজিং আ ভেরি বিগ বিজনেস, ঠিক আছে, হেভি কনস্ট্রাকশন বিজনেস। ব্রেক নেওয়ার যে বিষয়টা, এই হেভি স্কেজুলের ভিতর থেকে হচ্ছে হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? এটা আসলে প্রায়োরিটি। আপনার নিজেকে ভালো রাখতে হলে কিছু জিনিসের জন্য আপনাকে সময় দিতে হবে। আমি নিজেকে ছুটি দিতে পারতাম না। আমি যখন এই ব্যবসায় ঢুকেছি, একবার টানা 18 মাস আমি কাজ করেছি উইদাউট টেকিং আ সিঙ্গেল ডে ব্রেক, টানা 18 মাস। এবং আমি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে ব্রেকডাউনও হয় আমার। কিন্তু আমি কাউকে সেটা সাজেস্ট করব না। দোজ আর নট মানে গুড হ্যাবিটস। ইউ শুড টেক ব্রেকস। নিজেকে ব্রেক দিতে আমরা ভয় পাই বা দেই না, গিল্ট ফিল করি, বাট দ্যাটস নট রাইট।
It's okay not to be okay. It's okay to take breaks. It's okay to take some মানে স্পেস ইন ইয়োর লাইফ। সবাই মানে সমাজ, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, সবাই বন্ধুরা বলবে যে কি করছো, এটা কি তোমার সময় ছুটি নেওয়ার? পরে নাও, পরে নাও। হোয়াট ইজ পরে? হোয়াট ইফ আপনি ক্যাপাবলি থাকলেন না পরের সময়টা নেওয়ার জন্য? তো আপনার যদি এখন মনে হয় আমার ব্রেক নেওয়া জরুরি বা আমার ব্রেক নেওয়া দরকার, টেক দ্য ব্রেক। ফাল্গুনি, আপনি যখন হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন তখন ইউ মেনশন যে হচ্ছে যে আপনি এখানে বলতে এসেছেন ইউর স্টোরি হুইচ ইজ আ জার্নি উইদাউট আ ওয়াকিং স্টিক। এই বিষয়টা তো শুরু হয়েছিল হচ্ছে পোস্ট কোভিড, তাই না? প্রবাবলি হচ্ছে মিসডায়াগনোসিসের কিছু বিষয় ছিল, এন্ড দেন হচ্ছে আপনার একটা ট্রমা পয়েন্ট চলে আসে। একটু যদি বলেন। 2021-এ যখন আমরা মোটামুটি কোভিড একদম বলতে গেলে শেষের দিকে, সেকেন্ড ফেজ, আমরা নিজেদেরকে লকডাউনে রেখে একদম প্রোটেক্ট করে রেখেছিলাম। বাট 2021-এর সেপ্টেম্বরে সেপ্টেম্বর না, তার কিছুদিন আগে আমার আব্বার কোভিড হয়। সো প্রথম আমাদের ফ্যামিলির কাউকে হসপিটালাইজ করা হয়। তো আব্বার যখন কোভিড হয় আমি আব্বার সাথে হসপিটালে ছিলাম, কারণ আব্বা কারোর সাথে থাকবে না, আমি বড় মেয়ে। আব্বার সাথে থাকার পরে যেদিন আব্বাকে রিলিজ করে, ওই দিন যেহেতু আমি জব করি, আমাকে কোভিড নেগেটিভ টেস্ট একটা দিতে হবে, আদারওয়াইজ আমি অফিস জয়েন করতে পারবো না। বাট ওই দিন সকালে আমি ফিল করি যে আমার ফিভার, অ্যান্ড আমি টেস্ট করার পর আমার কোভিড হয়। সো একে তো আমি অ্যাজমার পেশেন্ট, দেন আমার কোভিড, এবং ফার্স্ট ডেতেই আমার জ্বর 106, এবং এই জ্বর কোনোভাবেই কমছিল না। 4 দিনের দিন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, অক্সিজেন কমে যায়। তো আমাকে আমার বাসা যেখানে, সেখানে বাংলাদেশের খুব নামকরা একটা হসপিটাল, সেখানে অ্যাডমিট করা হয়। সো ফর দ্য ফার্স্ট টাইম আমাকে একটা কফিনের মতো ইয়ের ভেতরে করে নিয়ে আমাকে ভর্তি করে, এবং ওই সময় তো কারোর সাথে দেখাও করতে দিত না। সো আমি 5 ডেজ ওখানে থাকার পরে, রিকভার করার পর আমি যখন বাসায় চলে আসি, আলহামদুলিল্লাহ বাসায় আসার 5 দিন পর আমি কোভিড নেগেটিভ হই। সো দেন আমার মনে আছে এটা 15 ডেজ ছিল। তো 16 ডেজের দিন আমি এরকম নর্মালি এখন যেমন বসে আছি, রাত 8টার দিকে এরকম বসে আছি, বসা থেকে আমি উঠবো বিকজ ডিনার রেডি করতে হবে। আমি দেখে আর উঠতে পারছি না, কোনোভাবে আমি স্টেপই ফেলতে পারি না। দেন উইদিন 2 আওয়ার্সের মধ্যে আমার 2 পা ফুলে যায়। ওইটা ছিল থার্সডে। দেন আমি ডক্টরের সাথে কমিউনিকেট করি, ডক্টর খুব ক্যাজুয়ালি বলে দিস ইজ দ্য পোস্ট কোভিড আর্থ্রাইটিস, এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই। বাট ওই মোমেন্টে আমার এমন অবস্থা ছিল, মনে হচ্ছিল আমার পাটা কেটে ফেলতে পারলে আমি বেঁচে যেতাম। প্রচণ্ড ব্যথা ছিল নি থেকে, এবং আমি ফুলে যাচ্ছিলাম। পরের দিন এমন অবস্থা হয় যে আমার কোনো কাপড় গায়ে লাগে না। সো একটু বাসায় একটা ঢোলা ম্যাক্সি টাইপের কাপড় ছিল, সেটা কোনো স্যান্ডেলও পায়ে ঢুকছে না। দেন আমার রেগুলার যে ডক্টর, উনি অন্য হসপিটালের, ওনার সাথে কমিউনিকেট করবো। উনি বলে একটা দিন দেখেন, আর একটা মেডিসিন দেয়, জেল দেয় পায়ের। দেন ফ্রাইডে স্যাটারডে পার হওয়ার পরে আমরা সানডেতে যখন যাই, তখন আমার আর হাঁটার অবস্থা থাকে না। আমাকে কোনো মতো বলতে গেলে একদম ধরে গাড়িতে ওঠানো হয়, তারপরে তো হুইল চেয়ার। দেন ওখানে আমি তখন একদমই ফুলে গিয়েছি, মানে চোখটা খুলতে পারি শুধু, এবং পুরো বডি ফুলে গিয়েছে। অ্যান্ড আই এম লুক লাইক এ 5-6 প্রেগনেন্ট ওমেন। দেন ওখানে আমার ডায়াগনোসিস হয়, সব কিছু হওয়ার পর ডক্টর আমাকে ওষুধ দেয়। ওষুধ খাওয়ার সেকেন্ড ডেতে আমার এমন অবস্থা, আমি চোখ খুলতে পারি না। দেন ডক্টর আমাকে জানায় যে আমি তার কাছে ফার্স্ট কেস এরকম। সো সেও ঠিক জানে না, সেও আমাকে তখন স্টেরয়েড দিয়ে দিয়েছে আরও। সো আমি আসলে আমার ওই ইনসিডেন্টের আগ পর্যন্ত স্টেরয়েডের ব্যাপারটা সম্পর্কে জানতাম না, যেটার সাইড ইফেক্ট কী। বিকজ দেন আমি ওই সেকেন্ড ডেতে যেরকম চোখ খুলতে পারি না, তখন বাংলাদেশে আমার পরিচিত কিছু ডক্টর আছে, তাদেরকে আমার রিপোর্ট পাঠাই, দেশের বাইরে পাঠাই। সবাই দেখে বলে যে ডায়াগনোসিসের সাথে ওষুধ ইজ ওকে, তুমি আরও কিছুদিন দেখো। তো যাই হোক, 7 ডেজের দিকে আমার খুব বাজে অবস্থা হয়। আমার তখন একে তো ফুলে গিয়েছি, দেন ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। দেন আমি আবার আরেকটা হসপিটালে যাই যে আমার ওই ইন্টারনাল ব্লিডিংটা স্টপ করার জন্য। তখন ওনারা বলে যে এটা আপনার ভুল ট্রিটমেন্ট হয়েছে, আপনার হেভি ডোজেস অফ স্টেরয়েডের কারণে এটা হতে পারে, আমরা শিওর না, বাট আপনার ইউরিক অ্যাসিড হাই হতে পারে, এই কারণে পা ফুলে গিয়েছে, হাঁটতে পারছেন না। যাই হোক, ওইটা ছিল সেপ্টেম্বরে। আমার 1 তারিখে কোভিড হয়, আমি সেপ্টেম্বরের 16 তারিখ থেকে হাঁটতে পারি না। তারপরে ডক্টর দেখালাম, মেডিসিন দিল, এসব চলতে চলতে আমরা 2022-এর জানুয়ারিতে যখন আসি, ওই পর্যন্ত আমি আসলে আপু ওই সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছুই খেতে পারতাম না, এবং আমার পেটটা ফোলাটা কমছিল না, বডিটা একটু কমে গিয়েছিল। বাট আমি কিন্তু সেপ্টেম্বরের এন্ড থেকেই, যখন আমি খুব স্লোলিও হাঁটি, তখন থেকে আমি অফিস শুরু করে দিয়েছিলাম। বিকজ আমার কাছে মনে হয়েছে যে এটা আমাকে আসলে মোটিভেট করবে নিজেকে, কারণ আমি বাসায় বসে থাকার থেকে। আমার অফিস খুবই সাপোর্টিভ ছিল। দেন এরকম করতে করতে তো জানুয়ারি চলে আসলো। তো আমি হাঁটতাম একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে, কোনো কিছু তুলতে গেলে কষ্ট হতো। তখনও তো আমি জানতাম না, আমি জানতাম আমার হেভি ইউরিক অ্যাসিড। দেন আমি দেশের বাইরে যাই, যাওয়ার পরে ওখানে আমাকে 8টা ডক্টর দেখে, সব ধরনের টেস্ট হওয়ার পর
আমার মনে আছে এপ্রিলের 9 তারিখে আমি খুব সুন্দর, আমি সবসময় আসলে খুব পজিটিভ থাকি, তো আমার এই জার্নিতে আমি মোটা হয়ে গিয়েছি, মানে আমি ফুলে গিয়েছি, আমার আগের কাপড়গুলো ঠিকমতো লাগে না, তারপর আমি সবসময় ওয়েল ড্রেসে থাকতাম। এবং আমার মনে আছে ওই দিনও আমি খুব সুন্দর সেজে গুজে ডক্টরের কাছে যাই। আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি কোনো নেগেটিভ কিছু শুনবো। তো যাওয়ার পর ডক্টর আমাকে বলে যে হেভি ডোজ অফ স্টেরয়েডের কারণে তোমার 2টা হিপ রিপ্লেস করে ফেলতে হবে, এবং এটা হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস, এভিএন যেটাকে আমরা বলি, সেটা হিপে হয় অথবা শোল্ডারে হয়। সো তোমার এটার স্টেজ থাকে 4 পর্যন্ত, তোমার একটা 2 আর একটা 3। সো তুমি কখন এটা কলাপস করবে উই ডোন্ট নো, যেহেতু এটা তোমার 20 ডেজের ভেতরে তুমি স্টেরয়েড খেয়েছিলে 20 ডেজ, সেটার কারণে ফোর্সফুলি জেনারেটেড, তো এনি টাইম তোমার এটা আপ হয়ে 4-এ চলে গিয়ে তুমি ভেঙে গেলে তখন কিন্তু তোমাকে হিপ রিপ্লেস ছাড়া কোনো উপায় থাকবে না। 2টা হিপকেই রিপ্লেস করে আর্টিফিশিয়াল হিপে যেতে হবে, এবং লাইফ টাইম যদি আমার যা বয়স সেই বয়সে আমি যদি 70 পর্যন্ত বাঁচি আমাকে 3বার সার্জারি করতে হবে। আমার মনে আছে ওই দিন আমি ওখান থেকে বের হয়ে ওয়াশরুমে যাই, অনেকক্ষণ কান্নাকাটি করি, এবং আমার অফিসের যে গ্রুপ সিও তাকে আমি মেসেজ পাঠাই, বিকজ ওই মানুষটা সবসময় ওনার চোখে কনফিডেন্ট দেখতাম আমাকে নিয়ে। ওনাকে আমি মেসেজ করি যে আমার ডায়াগনোসিসে এটা হয়েছে, আমি কি করব। উনি আমাকে জাস্ট একটা মেসেজ পাঠিয়েছিল, যে মেসেজটা আমাকে এখনও ড্রাইভ করে, আপনি দেশে আসেন, টাকা কিভাবে ম্যানেজ হবে, কিভাবে কি করব দেখা যাবে। সো ওই সময় আমি ওখান থেকে লাঠি কিনে নেই, আমি লাঠি নিয়ে হাঁটা শুরু করি, দেন বাংলাদেশে ব্যাক করি। করার পরে আমার ফিজিওথেরাপিস্ট একজন ছিলেন, আমার অনেক আগে ব্যাক পেইন ছিল, ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলার পরে আমি অল্টারনেটিভ ট্রিটমেন্ট নিজেই খুঁজে বের করি। তারপরে আমি ব্যাঙ্গালোরে আমার ট্রিটমেন্ট শুরু হয়, এবং আমার কাছে তখন টাকা ছিল না, তো টাকাটা আমি কিভাবে ম্যানেজ করব তখনও জানতাম না। বাট আমি আমার ক্রেডিট কার্ডের থ্রুতে আমার ফার্স্ট ইনিশিয়েটিভটা প্রসেস করি। তারপরে তো আমার সার্জারি হয়, এবং সার্জারির পরে যেহেতু আমার বাবার কোভিড থেকে আমার কোভিড হয়েছিল, সেই কারণে আমার বাবা আসলে খুব গিল্টি ফিলিং করতো, এবং আমার সার্জারির পরে বাবার খুব অসুস্থ হয়ে যায়, খুব হাই প্রেশার হয়, এবং আমার সার্জারি 4 দিনের দিন আমার আব্বা মারা যায় ভোরবেলায়। তো ওই সময় তো আমার বাংলাদেশে ফেরত আসা একদম রেস্ট্রিক্টেড, মাত্র 4 দিন, ডক্টরের পারমিশন এবং অনেক প্রিকশন নিয়ে আমি বাংলাদেশে আসি। অ্যান্ড আমি বলবো আই এম দ্য, মনে হয় ওই মেয়েটা যার বাবা দুনিয়া সব কিছু ছিল, বাট 12 ঘন্টা জার্নি করে আমার আব্বাকে 10 মিনিটের জন্য দেখতে পারছি। 4-5 দিন পরে আমি আবার ইন্ডিয়াতে ব্যাক করি। এরপরে আমি ইন্ডিয়া থেকে 20 দিন পরে যখন ব্যাক করি, এরপরে আমি 3.5 মাস আমার ফ্যামিলি মেম্বার কারোর সাথে দেখা করিনি, বিকজ এই গ্রিফটা আমি নিতে পারছিলাম না। দেন আমার এই অবস্থা, আমার আব্বার একটাই কথা ছিল যে আমি আবার হাঁটতে পারবো কিনা। যাই হোক, আমি সেই জায়গা থেকে রিকভার মানে করি, আমি আবার নতুন একদম বাচ্চাদের মতো হাঁটা শুরু করি। কোনো কিছু আসলে আমাকে ডাউন করতে পারেনি, কারণ এটা আমার নিজস্ব একটা টেস্ট, এবং আমার একটাই ড্রিম ছিল যে আমার আব্বা যেহেতু একটা ছিল যে আমার মেয়েটা কি হাঁটতে পারবে না, সো আমাকে হাঁটতে হবে। এটা দিস ইজ দ্য কনভারসেশন বিটুইন মি অ্যান্ড আল্লাহ। দেন আমি রিকভারি করার পরে 2023-এর ফেব্রুয়ারিতে আমার ডান পায়ে আবার ব্যথা হয়। সো জানুয়ারিতে এরকম ডক্টরকে নক করার পর বললো শাকিলা এমআরআই করেন। এমআরআই করার পরে ডক্টর বললো শাকিলা গুড নিউজ ইজ ইয়োর লেফট লেগ ইজ 95% রিকভার, যেটা এত অল্প সময়ে হয় না, 1 বছরও হয়নি। বাট রাইট লেগ ইমিডিয়েটলি করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্যাটস দ্য ব্যাড নিউজ। ওই সময় একদম অ্যাকাউন্ট জিরো। এখন তো আমার যে অ্যামাউন্ট লাগবে সেই অ্যামাউন্ট কোথা থেকে লাগবে, আমি হতাশ হইনি। ওই যে আমার কাছের 2-3টা মানুষ, তাদেরকে আমি নক করছি যে আমার টাকা লাগবে। দেন আমি সেকেন্ড টাইম সার্জারিতে যাই মে মাসে সার্জারিতে যাওয়ার পর যেহেতু আমার একটা পা 100% হয়নি, সো আমি 3 মাসের একদম বেড রেস্টে চলে যাই, এবং ওই 3 মাসের ভেতরে আমি অফিস করেছি, হোম অফিস করেছি, এবং আমি 18 দিন ছুটি নিয়েছি ওই সময়টাতে। সো আমার জন্য আসলে খুবই কঠিন ছিল, কারণ আব্বার গ্রিফটা আমাকে হন্ট করতো। আমি কোনোভাবে, বিকজ আমি অ্যাজ এ মুসলিম আই এম বিলিভার, ইন্তেকাল করবে এটা আমাদের জন্য মেনে নেওয়াটা কিন্তু আব্বা যে নেই এটা আমি মেনে নিতে পারছিলাম না। দেন সেকেন্ড থিং হচ্ছে আমার 2টা হিপ ঠিক হলেও আমার কিছু রেস্ট্রিকশনের কারণে আই নেভার এভার বি লাইক দ্য সেম ফাল্গুনি, আগের যে ফাল্গুনি সেটা কখনোই হতে পারবো না। আমি কখনো পাহাড়ে উঠতে পারবো না, আমি কখনো প্যারাগ্লাইডিং করতে পারবো না, স্কাই ড্রাইভিংটা আমার বাকি, সেটা করতে পারবো না। সো আমার লাইফটা নর্মাল যাবে উইথ রেস্ট্রিকশন যতদিন আমি বেঁচে থাকবো। এবং মানুষ তো আসলে এই জিনিসটা বোঝেও না, টোটাল হিপ সার্জারি ব্যাপারটাও বোঝে না, আমার এই জার্নিটাও বোঝে না। তারা এক কথায় বলে দেয় ফাল্গুনি বা শাকিলা তো এখন পারে না, ও তো অসুস্থ। সেকেন্ড সার্জারির পরে আমি যখন আগস্টে হাঁটতে পারি পুরোপুরি, তখনও আমার পায়ে ব্যথা। আমি তখন নিজেই ডিসাইড করি ডক্টরের পারমিশন নিয়ে আমি সলো ট্রিপে চলে যাই আবার 18 দিনের জন্য মালয়েশিয়াতে। কারণ আমি নিজেই ট্রিপ দিয়ে দেখতে চেয়েছি যে একা ট্রিপ দিব এবং আমি
কারো হেল্প নিব না, কিন্তু কোনো ইন্টারাপশন হয় কি না? হয়নি কোথাও ইন্টারাপশন। কারণ আমি যখন এয়ারপোর্টে যে আমি বলেই দিই আই হ্যাড এ বোথ হিপ সার্জারি সো আই নিড এ অ্যাসিস্ট্যান্স। আমি হুইল চেয়ার নেই না, কিন্তু আমি সবসময় অ্যাসিস্ট্যান্স নিই। আমি কোনো একটা কিছু তুলতে গেলে আমি হাসি মুখে বলে দেই যে আমার হিপ সার্জারি হয়েছে, আমি এটা পুল করতে পারবো না, আমাকে একটু নামিয়ে দিন। আমার যে মানসিক শক্তি এখন আছে, এবং আমার ফেসবুকটাকে আমি ইউজ করেছি কোনো নেগেটিভ ইয়েতে না। আমি আমার টোটাল জার্নিটাই, যে দ্য জার্নি ওয়াকিং উইদাউট স্টিক, এটা আমি লিখে, এই অ্যালবামটা আমি ওপেন করছি, এখানে আমার পুরো জার্নিটা লিখেছি। আমি ডে টু ডে লিখতাম না, কিন্তু আমি যেদিন প্রথম পা ফেলি, প্রথম বসতে পারি, প্রথম সব কিছু করতে পারছি, আবার এই জার্নিটা আমি লিখেছি। যাদের কারণে আমার ভুল ট্রিটমেন্ট হয়েছে, আমি সেই নেগেটিভিটিটা আমার লাইফে নিয়ে আসিনি, বিকজ আমি বিলিভ করি পজিটিভিটি। সেই জার্নিটা নিয়ে আসার পর অনেক মানুষ এই জিনিসগুলো দেখেছে। এখন যেটা হয়েছে যে আমাকে অনেকে ফোন করে, যেহেতু আমার আমি যেখানটা রিহ্যাবের জন্য এখনও যাই, সেখান থেকেও তারা আমার অনেক সময় তারা ভিডিও আপ করে আমার ফিজিওথেরাপির, বা আমার গল্পটা তারা শেয়ার করেছে। অনেকে আমাকে ফোন করে, আমি মানুষজনকে কাউন্সিলিং করি এখন, যাদের এই এভিএনের প্রবলেম আছে। আমি নিজ উদ্যোগে আমার যে ডক্টর আছে দেশের বাইরে, তাদের সাথে কানেক্ট করিয়ে দেই। এবং আমার কাছে মনে হয় যে আমি এখন যে জিনিসটা দেখতে পারি, হয়তো আমি আমার সমসাময়িক বন্ধুবান্ধবের থেকে অনেক পিছিয়ে গেছি ক্যারিয়ারের দিক থেকে বা অন্যান্য অনেক জায়গার থেকে, কিন্তু আমার কাছে মনে হয় যে সুস্থভাবে বেঁচে থাকা এবং নিজের পিস অফ মাইন্ডে থাকার যে নেয়ামত, এটা আসলে কোথাও নেই। সিয়াম, তুমি তোমার গল্পটাকে কিভাবে বলবা? যখন আমি খুবই ছোট, জাস্ট স্কুলে পড়তেছি, আই ওয়াজ এ ভেরি শর্ট বয়। ওই সময় থেকে আমি যখন একটা ক্লাসে ঢুকতাম, সিম্পেথির চোখে মানুষজন আমার দিকে তাকাইতো, সামথিং লাইক হি ইজ নট, মানে ওদের যোগ্য মনে করতো না ওরা। সবসময় আমার কাছে এই জিনিসটা কাজ করতো, ওদের কাছে আমি সবসময় আলাদা বসতাম। একটা বুলিং এরও একটা বিষয় হ্যাঁ। ছিল ছোটবেলায়। তো আমি ওই স্টেজটা ওইভাবে পার করছি। এমন ছিল যে আমি লাস্ট বেঞ্চে গিয়ে বসতাম, যে আই হ্যাভ নো ওয়ান টু টক ওই সময়। অ্যান্ড আমি ছোটোবেলা থেকে কীভাবে জানি এটা আমার মাথায় ঢুকে গেছে যে আমি আমার স্কুল লাইফের বা যে কোনো ব্যক্তিগত জীবনের কথাবার্তা আমি বাসায় বলতাম না, আমি পছন্দ করতাম না, কেন জানি না। এটা হয়তো আল্লাহ আমারে কোনো না কোনোভাবে বুঝাই দিছে যে দিস থিং ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট। এরপরে যে আমার স্টোরিটা মনে হয় হচ্ছে 2009 সালে যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন সমাপনী হইতো 3 দিন করে, একদিনে 2টা পরীক্ষা, তারপরে দিন 2টা পরীক্ষা, দেন একদিন গ্যাপ। ওই সমাপনী পরীক্ষার রেজাল্ট যেদিন দেয়, তার একদিন আগে আমার দাদা মারা যায়। সো আই ওয়াজ হ্যাপি দ্যাট ডে, কারণ আমি আমার বাবার সাথে তার দোকানে যাইতে পারছি। অ্যান্ড আমার বাবার সাথে আমার কানেকশনটা খুবই রুট লেভেলে ছিল, মানে একটু ডিফিকাল্ট ছিল ডেফিনেটলি, কারণ মিডল ক্লাস ফ্যামিলিতে কী হয় যে আমরা মানে বাবাদের ভালোবাসলে ডিরেক্টলি বলতে পারি না যে আমরা আসলে বাবা তোমাকে আমি অনেক খুব ভালোবাসি। তো এটা আমি কখনোই পারিনি, বাট আই ওয়াজ হ্যাপি। আব্বুর সাথে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগতো, সারাদিন পাইতাম না। সো ওই দিন হ্যাপি হয়ে আসার পরে আমি রাতে নিউজ পাই যে আমার দাদা সিক, সে হসপিটালাইজড, অ্যান্ড মেবি সে আসলে সার্ভাইভ করতে পারবে না। তো ওই দিন থেকে আমার মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে ভালো মেবি থাকা যাবে না। যে ভালো মানুষজন বলে না যে তুমি যদি একটু খুশি হও তাইলে তোমার মানে কান্না করতে হবে, ওই টাইপের একটা বিষয় আমার তখন থেকে ঢুকে গেছিলো। এরপরে আই ওয়াজ নট হ্যাপি বিকজ আমি আমার আব্বু আম্মুরে যে অ্যাচিভমেন্টগুলো দিতে চাইছি সবসময়, যে না আমার একটা গুড রেজাল্ট, সেই জিনিসটা আমার দাদার মৃত্যুতে ঢাকা পড়ে যায়। লাইফের সেকেন্ড টার্নিং পয়েন্ট হচ্ছে যেখান থেকে আমার মেইন স্টোরি শুরু, ওটা হচ্ছে 2015 সালে, যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। তো ওই দিন আমার নানা বাড়িতে আমার আর আমার বাবার দাওয়াত ছিল। আমি আমার বাবার সাথে গেলাম নানা বাড়িতে, আমরা খাবার দাবার খেলাম। তো ওই দিন ফ্রাইডে ছিল। তো আমার বাবা আমাকে বললো যে ঠিক আছে বেড়াইতে আসছো, আমার তো আজকে তো ফ্রাইডে, আমার বেশিক্ষণ কাজ নাই, চলো আমরা একসাথে যাই। আমি বললাম আমি নানা বাড়ি অনেকদিন পরে আসছি, আমি একটু থাকি, সন্ধ্যার পরে চলে যাব। ওই দিন রাতে যখন আমি আমার বাসায় ফিরলাম, আমি আমার মা আমার বোন একটা রুমে বসে খাবার খাচ্ছি, আমার চাচার কাছে ফোন আসে যে আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট করছে। তারপরে আমরা হসপিটালে রাশ করি। হসপিটালে রাশ করার পরে আমরা গিয়ে জানতে পারি ওখানে ডক্টর বলতেছে যে মানে আমরা মেজর যে ছিল জিনিসটা এটা তখন বুঝতে পারিনি। তো তখন ডক্টর বলতেছে যে ঢাকা নিয়ে যেতে হবে, ইমিডিয়েটলি 5 ব্যাগ রক্তসহ ঢাকা নিয়ে যেতে হবে। সাথে সাথে রওনা করছি। ওই দিন আর কি আমার দায়িত্ব ছিল যেটা আমার বাবার ইসের জন্য, যে আমার বাবা যেখানে শুয়ে আছে, অ্যাম্বুলেন্সে যেখানে শুয়ে থাকবে, আমার বাবার 2 পা আমার কোলে থাকবে, আই হ্যাভ টু ধরে রাখতে হার্ড করে, যাতে তার পা ছড়ায়, মানে তার তো সব জায়গায় কাটাছেঁড়া ছিল। এটা আমরা পরে জানতে পারছি যে তখন যখন অ্যাম্বুলেন্সে উঠায় তখন আমরা দেখতে পারছি যে এটা কতটা মেজর। তো তখন ওই বিষয়টা ছিল যে উই নো যে
অনেক কাটাচিড়া করছে। তখন বাবা বলছে আর কি যে 6 জন মিলে তারা বেপরোয়া কোপাইছে ইচ্ছা মতো। তো আমার দায়িত্ব ছিল হইতেছে আমার বাবার 2টা পা ধরে রাখা যাতে তার ব্লিডিংটা না হয়। তো ওই সময় ফেরিতে যখন আমরা উঠি ওই সময় আমার বাবা মারা যায়। যদিও আমরা রিয়েলাইজ করতে পারিনি তখন, ডেফিনেটলি আমরা একটা হোপের আশায় ছিলাম, জাস্ট একটা হোপ যে না মেবি ইটস হি স্লিপিং অর সামথিং লাইক দ্যাট। তো ঢাকায় আনার পরে যখন চেক আপ করা হলো তখন আমার চাচা আমার জড়াই ধরে কান্না শুরু করলো। সো ওই দিন আমরা ভোর যখন হইতেছে, আকাশে যখন জাস্ট সূর্যটা একটু একটু ফুটতেছে, ওই টাইমে অলরেডি নো যে হি ইজ নো মোর। দেন আমরা ফিরে আসি। ফিরে আসার পরে সিচুয়েশনটা এরকম ছিল যে হাউ দ্যাট থিং ট্রিগার্ড মি দ্যাট টাইম, যে আই ফেল্ট লাইক যে অন্ধকার আমি নিতে পারতেছি না। ইটস লাইক আমি ওয়াশরুমে যাব, ইটস নট পসিবল ফর মি টু গো অ্যালোন। আমি যখন আমার দরজা দিয়ে বাইরে তাকায় অন্ধকার দেখতাম, আই ওয়াজ ভেরি ফিউরিয়াস যে না, দিস থিং ক্যান কিল মি টু। আমি রাতে ঘুমাইতে পারতাম না ডেফিনেটলি। আমার পাশে একজন লোক সবসময় সাপোর্টিভলি থাকতো, আমার ফুপি থাকতো বা মা থাকতো। আমার বাবার সাথে রিলেশনটা কেমন ছিল এইটা একটু বলা দরকার, এই কারণে যাতে বোঝা যায় যে হোয়াট আই লস্ট। আমার বাবার সাথে আমার রিলেশনটা আর 4-5টা বিলকাস ফ্যামিলিতে যেরকম থাকে সেরকম। সে আমার প্রতি স্ট্রিক্ট ছিল, ভালোবাসার স্ট্রিক্ট যেটাকে বলে, যে আমার বাবা আর আমার মা আমার খুব ভালোভাবে গ্রো করছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার যদি একটা জুতা লাগে সেটা আমাকে দিত, বাট 3 দিন পরে, সো দ্যাট ইউ ক্যান রিয়েলাইজ যে না, নাথিং ইজ ইজি। হ্যাঁ তুমি ইজিলি এটা পাবা না। তখন তো আসলে কি হয় যে একটা ছেলে খেলাধুলা করে বাসায় ঢুকতেছে, তার বাবা তারে বকতেছে, তখন তো আমাদের রক্ত গরম থাকে, তখন আমরা ওই জিনিসটা রিয়েলাইজ করতে পারি না যে আওয়ার ফাদার ইজ অ্যাকচুয়ালি কনসার্নড অ্যাবাউট আস। 2016 সালে একদম নেক্সট ইয়ারই আমার নানা ক্যান্সারে মারা যায়। 19 সালে আমি আমার লেখালেখির কাজে প্রথম বসবো কম্পিউটারের সামনে, সাথে সাথে আমার দাদি আসছে, দাদি এসে বলতেছে আই ডোন্ট ফিল গুড। আই ওয়াজ হ্যাপি বিফোর 5 মিনিটস। আমরা ডাক্তার ডাকলাম, আমার চাচা তখন ছিল না, সো আই এম ইন চার্জ, আমি সব ফ্যামিলি বড় ছেলে। হসপিটালে নিয়ে শি ইজ ডেড। ওই লেখালেখি আমার ওখানে থেমে যায়। এরপরে আসলে 2019-এর পরে আমি হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট যে কাজটা ছিল বরাবরের মতোই আমি 2015 সাল থেকে লেখালেখি করি। এবং আমার কষ্টটা ওই সময় আমার কেমনে রিলিজ হইতো যে আমি ফিকশনালাইজ করতাম জিনিসগুলোকে, যে আই এম নট টেলিং মাই স্টোরি, মাই পার্সপেক্টিভ, ফার্স্ট পার্সন যেটাকে আমরা বলি ওইভাবে, যে আমি অন্য একটা নাম ধরে গল্পটাকে বলা, হ্যাঁ ক্যারেক্টার দিয়ে গল্পটাকে বলা। এবং তখন আমার হাতে প্রচুর সময় ছিল, বিকজ আই ওয়াজ ডিপ্রেসড। আমি সবাই ফেসবুকে পোস্ট দিতাম যে আপনার যদি কিছু বলার থাকে আমারে বলেন। দাদি মারা যাওয়ার পরে আর কি আমার লেখালেখি থেমে যায়। তো আমি চিন্তা করলাম যে আই হ্যাভ টু অ্যাকচুয়ালি মেক কন্টেন্ট। আমার কন্টেন্ট ক্রিয়েশন খুব পছন্দের ছিল, এখনও আছে। ইট ওয়াজ মাই প্যাশন, রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন ইজ মাই প্যাশন। অ্যান্ড আমার মনে হয় কি রাইটিং যারা করে তাদের একটা কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি ফ্যাসিনেশন কাজ করে, কেন জানি না। এরপরে 2020 সালে আমার হচ্ছে বই বের হয়, এবং এরপরে যখন ওই বইটার সময় আমি বেশি আসতে পারিনি এখানে, আমার ঢাকা আসা অ্যালাউড ছিল না ফর সাম রিজন, যেহেতু দ্য মার্ডারার্স আর হিয়ার, অথবা যে কোনো জায়গাতেই হোক, ওটা যেহেতু এখনও চলমান আছে, সো যে কোনো কারণে আমার বাসার বাইরে বের হওয়াটা খুবই রেস্ট্রিক্টেড ছিল। চলমান আছে মানে দ্য লিগ্যাল হ্যাঁ প্রসিডিউরসের কথা চলতেছে, বলছেন। হ্যাঁ ওইটার কারণে আসলে আমি কোথাও বেরোইতে পারতাম না। তারপর আমি 7 দিনের জন্য আসছি, অ্যান্ড আই হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি প্রথমবার জীবনের চোখে ফ্যাসিনেশন, মানে ইট ওয়াজ লাইক ড্রিম। এরপরে করোনা শুরু হয়। করোনা শুরু হওয়ার পরে আমার যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা এটা একদম শেষ হয়ে যায়, বিকজ সবারই কিছু না কিছু করতে হবে। আমার যে টিমটা ছিল ওই টিমটা ব্রোক হয়ে যায়, আমি আবারও সেই একা হয়ে যাই। এরপরেও লাকিলি 2021-এ যখন আমার বই বের হয় সেকেন্ড বইটা, ওই সময় কিন্তু করোনা পুরোপুরি চলমান। অ্যান্ড দ্যাট টাইম ওই বই মার্চে সম্ভবত মেলা হয়েছিল, অ্যান্ড আপনার 15 দিন বা এরকম টাইম স্থায়ী ছিল। যেহেতু আমার বাবা মারা গেছে, এরপরে আমার নানা মারা গেছে, সো আই কুডেন্ট ফোকাস। আমার ট্রমার কারণে হোক, যে কোনো কারণে হোক, আমি ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি। আই হ্যাড টু অ্যাডমিট ইন্টু ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আমি পড়াশোনা খুব ভালো করে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ারে আমার ফার্স্ট ক্লাস ছিল। এরপরে আস্তে আস্তে ব্রেকডাউনটা শুরু হয়, বিকজ ইট ওয়াজ গোয়িং ওয়ে টু লং। হঠাৎ করে 2022-এর লাস্টে আমি ঢাকায় আসি, এবং ফার্স্ট টাইম 20 নম্বর রোজায় আমি হইতেছে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে যাবো, লঞ্চের টিকিট করা। তো ওই দিন
আমার বাসা থেকে ফোন আসে। সো আমার বাবা যখন মারা যায়, আমার দাদা যখন মারা যায়, জিনিসটা যখন আমি ফোনে শুনতে পাই যে দেয়ার মানে কোনো না কোনো একটা প্রবলেম হইতেছে, রাত 12টার পর কে ফোন দিলে আমার ভয় লাগতো। সো আমার চাচা ফোন দিল, আমি ফোনটা ধরলাম। হি সেড, কই? আমি বলি একটু বেরোবো। কই বেরোবি? আমি বলতেছি বরিশাল আসতেছি, কাউরে বইল না, তুই দেরি করিস না, তুই বাস নে, ইমিডিয়েট চলে আয়। আমি বলি আমি তো কালকে আসতেছি, সমস্যা কই, কী হয়েছে বলো, ডিরেক্ট বলো। বলতেছে তোর আম্মু একটু অসুস্থ হয়ে পড়ছে। সেটা আম্মু অসুস্থ হয়ে পড়ছে, কী হয়েছে? বা কিছু না, তুই আয়, আমার দোকান সামলাইতে হবে, তুই দোকানে বসবি, আমি একটু ওদিকে টাইম দিব। আমি বলি না, এরকম তো হওয়ার কথা না। বলে তুই আয়, আসলে আর কি আমার সুবিধা হবে। তো আমি আমার বোনকে ফোন দিলাম যে আম্মুর কী হয়েছে বল। ও আমার সাথে মিথ্যা বললে আমি আবার ধরে ফেলতে পারি। বলতেছে যে আম্মু হঠাৎ করে বাপাসের কিছু ফিল করতে পারতেছে না। আমি বলি তুই বল বাইচে আছে? সি সাইড আছে। আমি বলি তোরে আমি বিশ্বাস করি না, মরে দে। আম্মু বলতেছে, তো তার বা সাইড পুরো একদম মুখ থেকে শুরু করে পুরো সাইড, তো সে যে কথা বলতেছে বোঝা যাচ্ছিল যে তার এক সাইড প্যারালাইজড অলরেডি। তা আম্মুরে যখন যাই আমি বেড়ে দেখলাম, আম্মু সজাগ ছিল। সে স্টার্টেড ক্রাইং, কারণ সে তার ছেলে ছাড়া তার কখনো থাকতে হয় নাই। সে তার ছেলেটা 4 মাস পর দেখতেছে ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড এই অবস্থায় যে সে বেডে শোয়া, তার ছেলে তার এই অবস্থায় দেখতে হইতেছে। তারপর ঢাকা নিয়ে আসি, আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে। অ্যান্ড ওই যে আম্মুরে আমি বেডে দেখলাম, ওই জিনিসটা যখন আমি ঢাকায় ব্যাক করি অ্যান্ড আম্মু সুস্থ হয়ে যায়, তখন আমার মাথায় ট্রিগার করতে শুরু করলো যে হ্যাভ টু ডু সামথিং ফর হার। অ্যাকচুয়ালি আমার বোন আছে, আমি ফ্যামিলির সবার বড়। সো আমি তখন থেকে আর কি চিন্তা করলাম যে ইট ক্যান ওয়েট। আপনি যখন আপনার প্যাশনের কোনো কিছু করতে পারবেন না সময় মতো, ইট ক্যান ওয়েট। বাট আপনার মা হ্যাপি আছে কিনা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি আপনার বাবারে পান নাই। তখন আমি রিয়েলাইজ করতে শুরু করলাম যে আমার বাবারে আমি কতটা ভালোবাসি, এই জিনিসটা তার রেজাল্ট বা যেভাবে আমি দিতে চাইছি সেটা হয়তো কখনো দিতে পারিনি, বাট আমি আমার আম্মুকে সেটা দিব। আমি অ্যাকচুয়ালি বিলিভ করি নিজেকে নিজের সময় দেওয়াটা। আমি তো টু বি ভেরি অনেস্ট কাউন্সিলিং বা এই টাইপের বিষয় সম্পর্কে আমার আইডিয়া ছিল না, যেহেতু আমি ঘরের বাইরে খুব বেশি সময় ছিলাম না। তো আমি যেহেতু দেখতাম যে আমি লিখে আমার জিনিসটা রিলিজ হইতেছে, তো তখন আমি অ্যাকচুয়ালি লিখতামই শুধু, এবং আমি যেই পছন্দের কাজগুলো করতে ভালোবাসতাম ওই কাজগুলো আমি করার চেষ্টা করতাম। লাইক আমি যদি একটা সাজেশন দিই সেটা হচ্ছে বই পড়া।